আজকে আমরা ডুব দেব এমন এক হিমশীতর গল্পে যেখানে শহরের যুক্তিবাদ মুখোমুখি হবে নদীর এক প্রাচীন রহস্যের। ভাবুন তো, এক অবিশ্বাসী যুবক, এক অন্ধকার রাত, আর মুখোমুখি এক অতৃপ্ত আত্মা। তো গল্পটা শুরু হচ্ছে নদীর এক পোড়খাওয়া মাঝির একটা সাবধান বাণী দিয়ে। আর এই সাবধান বাণীটা কিন্তু শুধু কথাই ছিল না, এটা ছিল জীবন আর মৃত্যুর মাঝের একটা অদৃশ্য রেখা, যেটা দুর্ভাগ্যবশত সেই রাতে মুছে যায়। এই গল্পের একেবারে কেন্দ্রে আছে দুটো চরিত্র, আর তাদের পৃথিবীও দুটো আলাদা। এক ভয়ঙ্কর রাতে তারা মুখোমুখি হয়েছিল, আর দুজনের বিশ্বাস ছিল একদম দুই মেরুর। একদিকে আছে পলাশ, একেবারে শহরের ছেলে, যার কাছে যা চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্বই নেই। আর ঠিক তার উল্টো দিকে আছে গফুর মাঝি। সে শুধু নদীকেই চেনে তা না, নদীর মেজাজ, তার বুকে লুকিয়ে থাকা সব অন্ধকার রহস্যগুলোকেও সে সম্মান করে, ভয়ও পায়। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। গফুরের এত বছরের অভিজ্ঞতা, তার সাবধানতা, সবকিছুকে ছাপিয়ে লোভ বড় হয়ে ওঠে। ডাবল ভাড়া লোভ, আর সে রাজি হয়ে যায় এমন একটা যাত্রার জন্য যেটা তাদের দুজনের ভাগ্যকে এক সুতোয় বেঁধে ফেলেছিল। তো যেই না তারা কুয়াশার চাদরটা সরিয়ে জলে নৌকা ভাসাল, অমনি শান্ত নদীটা যেন তার আসল রূপ দেখাতে শুরু করল। চারপাশটা কেমন জানেন তো, অস্বাভাবিক রকমের চুপচাপ, গা ছমছম একটা নিস্তব্ধতা। প্রথমেই বৈঠাটা হঠাৎ করে জলের নিচে যেন কেউ চেপে ধরল। গফুরের এত বছরের অভিজ্ঞতা বলছে এটা সাধারণ পাক বা শ্যাওলা হতে পারে না, কোনো একটা অস্বাভাবিক শক্তি যেন তাদের আটকাতে চাইছে। গফুর তো জোর গলায় বলেই উঠল, এটা কাদা নয়, নিচ থেকে জীবন্ত কিছুর মতো একটা টান, যেটা তাদেরকে জলের গভীরে টেনে নামাতে চাইছে। আর ঠিক তখনই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে। জলের গভীর থেকে ভেসে আসে একদম পরিষ্কার নূপুরের শব্দ। ছম ছম ছম, ভাবা যায় যেন জলের নিচে কেউ হেঁটে বেড়াচ্ছে। এই শব্দটা শোনা মাত্রই গফুরের মুখটা ভয়ে সাদা হয়ে যায়। কাপা কাপা গলায় সে সেই নামটা উচ্চারণ করে যে নামটা নদীর ধারের মানুষ দুঃস্বপ্নেও মুখে আনতে চায় না। জলা বউ, সেই নতুন বউ যার সব স্বপ্ন এই নদী কেড়ে নিয়েছিল, আর এখন তার অতৃপ্ত আত্মা শুধু একটা জিনিসই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু পলাশের মনে তখনও অবিশ্বাস। সে টর্চ জেলে কারণটা খুঁজতে গেল, কিন্তু যা দেখল তাতে তার যুক্তির দুনিয়াটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। প্রথমে মনে হলো শ্যাওলা, কিন্তু কাছে যেতেই বুঝল ওটা লম্বা কালো চুল। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন টর্চটা হাত থেকে পড়ে যাচ্ছিল, জলের ভেতর থেকে একটা ফ্যাকাশে সাদা হাত উঠে এসে ওটা খপ করে ধরে ফেলল। ব্যাস, আর কোনো সন্দেহের জায়গা রইল না। এতক্ষণ যা হচ্ছিল সেগুলো ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হলো আসল ভয়। অদ্ভুত সব ঘটনা থেকে ব্যাপারটা এখন মুখামুখি এক লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথমে বাতাসে ভেসে এলো পচা বেলি ফুলের একটা তীব্র গন্ধ। একটা হাড় কাঁপানো ঠান্ডা স্রোত তাদের পাশ দিয়ে বয়ে গেল। আর ঠিক তখনই জলের নিস্তব্ধতা ভেঙে একটা অবয়ব ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল। জলের ওপরে ভেসে উঠল নববধূর সাজে একটা অবয়ব। মাথায় লাল বেনারসির ঘোমটা, যেটা ওই জমাট অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। ওই ঘোমটার নিচে কি ছিল? কোনো মুখ নয়, কিচ্ছু না, ছিল শুধু এক অতল, নিকষ কালো অন্ধকার, একটা শূন্যতা। তারপর দুটো পচে যাওয়া হাত, যার আঙুলের সোনার আংটি তখনও চকচক করছে, নৌকার কিনারায় চেপে ধরল। সেই মরা দেহের ভারে নৌকাটা একদিকে বিপজ্জনকভাবে কাত হয়ে যেতে শুরু করল, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। আর ঠিক তখনই সেই অন্ধকার শূন্যতা থেকে বেরিয়ে এলো একটা হিমশীতল, ফিসফিস করে বলা কথা, এমন একটা শব্দ যা সোজা কানের ভেতর দিয়ে আত্মায় গিয়ে ধাক্কা মারে। সে কি চায় তা এবার একদম পরিষ্কার। পলাশ তো তখন যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করে উঠেছে। ঠিক সেই মুহূর্তে গফুরের অভিজ্ঞ মন একটা মরিয়া উপায় খুঁজে বের করল। সে জানে এই আত্মা কি চায়। গফুরের চিৎকারে পলাশ যেন হুঁশ ফিরে পেল, আর বাঁচার শেষ চেষ্টা হিসেবে গলায় থাকা তার মায়ের দেওয়া সোনার চেনটা ছিঁড়ে ছুঁড়ে মারল অন্ধকারের দিকে। কোনো মতে তারা তীরে এসে পৌঁছাল, কিন্তু এই ভয়ঙ্কর সাক্ষাৎ এখানেই শেষ হয়নি। কারণ আত্মাটা তার একটা চিহ্ন রেখে গেছে, এমন এক চিহ্ন যা কোনোদিন মোছার নয়। মামার বাড়িতে ফেরে পলাশ জ্বরে কাঁপছে। সে ভাবছে, যাক, দুঃস্বপ্নটা শেষ, সে বেঁচে ফিরেছে। কিন্তু সে জানত না এই সাক্ষাতের আসল মূল্যটা তাকে তখনও চোকাতে বাকি। যখন সে নিজের পায়ের দিকে তাকাল, দেখল তার গোড়ালিতে ওই আত্মাটার কঙ্কালসার হাতের নিখুঁত আকারের একটা বিভৎস কালশিটে দাগ।
দাগটা এমন যেন কেউ গরম লোহা দিয়ে চামড়ায় ছ্যাঁকা দিয়ে গেছে। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ আঘাতের চিহ্ন ছিল না। এটা ছিল জলা বউয়ের দেওয়া একটা স্থায়ী ছাপ, এক ভয়ঙ্কর সুভেনিয়ার যা তাকে সারা জীবন ধরে ওই রাতের কথা মনে করিয়ে দেবে। কিন্তু শুধু ওই শারীরিক চিহ্নই নয়, আত্মাটা আরও কিছু রেখে গিয়েছিল। গল্পের শেষ মোচড়টা ছিল আরও বেশি গাশিওরে ওঠার মতো। জ্বরের ঘোরে পলাশ তার ভেজা জামাকাপড়ের মধ্যে শক্তমতো কি একটা খুঁজে পেল। হাতে নিয়ে দেখল শ্যাওলায় ঢাকা পুরনো আমলের একটা ভারী সোনার নাকছাবি। আর সেটা থেকে, হ্যাঁ ঠিকই ধরেছেন, ভেসে আসছিল সেই একই পচা বেলিফুলের গন্ধ, যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল পলাশ সেই রাত থেকে একা ফেরেনি। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, পলাশ কি সেদিন সোনার চেনটা দিয়ে নিজের জীবন কিনেছিল, নাকি আসলে নিজের আত্মার একটা অংশ দিয়ে জলা বউয়ের অভিশাপ কিনে ফিরেছিল? তাদের মধ্যে সেই রাতের সওদা কি সত্যি শেষ হয়েছিল, নাকি ওটা ছিল আরও ভয়ঙ্কর কিছু শুরুর একটা সংকেত?